আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা আমাদের সিলেবাস যা দেওয়া ছিল আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। ফার্স্ট ইয়ারের আমাদের একটা চ্যাপ্টার বাকি ছিল উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে, সেটা হচ্ছে কণিক। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমরা এর আগে প্রথম পত্রে যে সরলরেখা পড়েছি সেটার অনেক প্রয়োগ আছে, এখানে ত্রিকোণমিতির প্রয়োগ আছে। এবং আমরা যদি প্রশ্ন বিশ্লেষণ করি, আমাদের বোর্ডের যে প্রশ্ন সে বিশ্লেষণ করলে দেখা যাবে কণিক থেকে সাধারণত এক সেট পুরো কমন আসে আর কি। এক সেট পুরো প্রশ্ন হয়, 10 মার্কসের একটা প্রশ্ন হয় কণিক থেকে, প্রতি বছর হয়ে আসছে। ঢাকা বোর্ডে এবং সবগুলো বোর্ডেই কণিক থেকে 10 মার্কসের একটা প্রশ্ন হয়। তো আমরা বুঝতে পারছি এটার গুরুত্ব কতটুকু, এবং এটা করলে আমরা অনেক কিছু শিখব যেগুলো আমাদের পরীক্ষায় তো কাজে লাগবেই, অ্যাডমিশন টেস্টের জন্যও কাজে লাগবে। এরপর আমরা অন্য যে চ্যাপ্টার পড়বো বলবিদ্যা, সেখানেও কাজে লাগবে আমাদের। এবং হায়ার ক্লাসগুলোতে যারা অনার্সে ইঞ্জিনিয়ারিং পড়বো অথবা সায়েন্সের সাবজেক্টগুলো পড়বো, সেখানে কণিক খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবং কণিক থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যেগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি আমাদের সামনের চ্যাপ্টারগুলোতে, এবং আমাদের হায়ার পড়াশোনায়, উচ্চতর পড়াশোনায় আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা শুরু করে দিই। কণিক জিনিসটা কি? কণিক হচ্ছে একটা বক্ররেখা, যেটাকে বলা হয়, আমরা বলি পরিচিত বক্ররেখা বা ওয়েল নোন কার্ভ। আমরা সাধারণত যে বক্ররেখাগুলো শর্ত মেনে চলে সেগুলোকে সঞ্চারপথ বলি। সেই সঞ্চারপথের একটি হচ্ছে কণিক। এখন এটা কিভাবে তৈরি হচ্ছে সমতলের উপর, সেটা আমরা দেখব। তার সংজ্ঞা দেখলে বোঝা যাবে কিভাবে কণিক তৈরি হয় এবং কি কি শর্তে বিভিন্ন ধরনের কণিক আমরা পাবো, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত যেটা পড়ছি জ্যামিতি, এটা হচ্ছে দ্বিমাত্রিক জ্যামিতি বা 2 ডাইমেনশনাল জিওমেট্রি, অর্থাৎ যে সমস্ত কার্ভগুলো নিয়ে বা যে সমস্ত বক্ররেখা বা যে সমস্ত জ্যামিতিক চিত্র বা ফিগারগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো হচ্ছে সব দ্বিমাত্রিক এবং সমতলের উপর তাদেরকে অঙ্কন করা যায় বা প্রজেক্ট করা যায়। আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে অক্ষ ব্যবস্থা, এটাকে বলা হয় দ্বিমাত্রিক কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা স্থানাঙ্ক কিভাবে করতে হয়, স্থানাঙ্ক ব্যবস্থা কীভাবে তৈরি করতে হয় আমরা সরলরেখায় শিখেছি, সুতরাং আমাদের এই ব্যাপারে ডিটেলস পড়ার আর প্রয়োজন নেই। কণিক হচ্ছে সমতলে চলমান কণার সঞ্চারপথ, যেটা একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে সবসময় একটা ধ্রুব দূরত্ব মেনে চলে। আবারও বলছি, কণিক হচ্ছে সমতলে চলমান একটি কণার সঞ্চারপথ বা গতিপথ বা চলমান পথ, যেটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা ধ্রুব দূরত্ব মেনটেন করে চলে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই সঞ্চারপথের যে দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা থেকে ওই সঞ্চারপথের যে দূরত্ব, সেটা সবসময় তার অনুপাত সবসময় ধ্রুব হবে। আমরা দেখব কিভাবে। সে নির্দিষ্ট বিন্দুকে আমরা যদি এস বলি এবং নির্দিষ্ট রেখা আমরা অঙ্কন করলাম, এটা হচ্ছে পি এক্স ওয়াই। আমরা জানি চলমান বিন্দুকে সাধারণত পি এক্স ওয়াই হিসাবে ধরা হয়। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা থেকে ওই বিন্দুর দূরত্ব অনুপাত যদি ধ্রুব হয়, তাকে আমরা কণিক বলবো। এখন সেই অনুপাতের মান বিভিন্ন হতে পারে, বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের কণিক আমরা পাবো। আচ্ছা, যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হচ্ছে সেটাকে বলবো আমরা উপকেন্দ্র। উপকেন্দ্র। আর যে নির্দিষ্ট সরলরেখার কথা বলা হচ্ছে তাকে বলবো আমরা দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। আবারও বলছি, যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হচ্ছে সে নির্দিষ্ট বিন্দুকে বলবো আমরা উপকেন্দ্র, এবং যে নির্দিষ্ট দূরত্বের নির্দিষ্ট যে সরলরেখার কথা বলা হচ্ছে যার থেকে লম্ব দূরত্ব নেই আমরা,
চলমান বিন্দু, সেটাকে বলবো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ধ্রুব অনুপাত, নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যেটাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে বলা হয় উৎকেন্দ্রতা বা উৎকেন্দ্রিকতা। আবারও বলছি, নির্দিষ্ট বিন্দু মানে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বা নির্দিষ্ট রেখা থেকে ওই বিন্দুর যে লম্ব দূরত্ব তার অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যেটাকে উৎকেন্দ্রতা বা উৎকেন্দ্রিকতা বলা হয়। এই তিনটা জিনিস হচ্ছে বেসিক কণিকের ক্ষেত্রে। এখন এগুলোর ভেরিয়েশনের উপর আমরা বিভিন্ন ধরনের কণিক পাবো। আচ্ছা, আমরা দেখে নিব যে কখন কিসের মান হলে আমরা কণিককে কি বলতে পারি। নাম্বার 1, যদি ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ যদি সেই নির্দিষ্ট ধ্রুব সংখ্যা যেটা অনুপাত, সেটার মান যদি 0 হয়, ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা কণিকটা হবে বৃত্ত। নাম্বার 2, ই যদি 1 হয় তবে কণিকটা হবে উপবৃত্ত। ই যদি এটা হবে, ই যদি 1 হয় তাহলে এটা হবে পরাবৃত্ত। আমি দুঃখ প্রকাশ করছি এই ভুলের জন্য। ই ইকুয়ালস টু 0 হলে কণিকটা হবে বৃত্ত, ই ইকুয়ালস টু 1 হলে কণিকটা হবে পরাবৃত্ত। ই যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে কণিকটি হবে উপবৃত্ত। এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয় প্যারাবোলা, আর উপবৃত্তকে বলা হয় এলিপস। আর যদি ই 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটা হবে অধিবৃত্ত। অধিবৃত্তকে আমরা ইংরেজিতে বলি হাইপারবোলা। আমি আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ আমি বলেছিলাম এই ধ্রুব সংখ্যাটার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন ধরনের কণিক পাবো। যখন ধ্রুব সংখ্যা বা অনুপাতটার মান 0 হয় তাহলে সেটাকে উৎকেন্দ্রিকতা, যখন 0 হবে তখন সেই কণিককে বলবো বৃত্ত। যদি উৎকেন্দ্রতা 1 হয় তাহলে সেটাকে বলবো পরাবৃত্ত। যদি উৎকেন্দ্রতা 1 এর চেয়ে ছোট হয় সেটাকে বলবো উপবৃত্ত। আর উৎকেন্দ্রতা যদি 1 এর চেয়ে বড় হয় সেটাকে আমরা বলবো অধিবৃত্ত। এই হচ্ছে আমাদের জানার ব্যাপার। আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত দিয়ে আমরা শুরু করি আগে। আচ্ছা, পরাবৃত্ত হচ্ছে সেম, এখানে এম জেড এম প্রাইম, এটা হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, আর এস হচ্ছে উপকেন্দ্র, পি এক্স ওয়াই হচ্ছে চলমান বিন্দু। অর্থাৎ আমরা পরাবৃত্তের সংজ্ঞায় বলতে পারি ইকুয়ালস টু 1। আমাদের বৃত্ত জন্য আলাদা চ্যাপ্টার আছে, এই জন্য ফার্স্ট পেপারে আমাদের বৃত্ত আলাদা চ্যাপ্টার আছে, এই জন্য আমরা কণিকে বৃত্ত নিয়ে আলোচনা করব না। আমরা কণিকে তিনটা বেসিক ফিগার নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে পরাবৃত্ত, যেটাকে বলা হয় হাইপারবোলা, দ্বিতীয়টা হচ্ছে উপবৃত্ত, যেটাকে বলা হয় এলিপস, এবং তৃতীয় হচ্ছে অধিবৃত্ত, যেটাকে বলা হয় হাইপারবোলা। আচ্ছা, আমরা প্রথমে পরাবৃত্ত দিয়ে শুরু করি। পরাবৃত্তর সংজ্ঞা আমরা বলতে পারি সমতলে চলমান কোনো বিন্দুর সঞ্চার পথকে আমরা পরাবৃত্ত বলবো যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে ওই চলমান বিন্দুর লম্ব দূরত্বের অনুপাত একক হয়, অর্থাৎ 1 হয়, তাহলে সেটাকে আমরা পরাবৃত্ত বলবো। আচ্ছা, এখন এই পরাবৃত্তর বিভিন্ন রকম জিনিস থাকে, যেটা উপকেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয় অক্ষরেখা। আচ্ছা, আমরা পেলাম
1, অর্থাৎ ই হচ্ছে উৎকেন্দ্রিকতা হচ্ছে এসপি ডিভাইডেড বাই পিএম, উপকেন্দ্র থেকে দূরত্ব এবং চলমান বিন্দু থেকে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব তার অনুপাত 1, অর্থাৎ উৎকেন্দ্রিকতা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা পরাবৃত্ত বলবো। এখন পরাবৃত্তের কিছু জিনিস আমরা আলোচনা করে নিই। পরাবৃত্তের মধ্য দিয়ে যে সরলরেখা যায় সেটাকে আমরা বলবো অক্ষরেখা, অক্ষরেখা বা অ্যাক্সিস। আচ্ছা, এরপর দ্বিকাক্ষরেখা আমরা বুঝতে পেরেছি। এই অক্ষরেখা এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। এরপর অক্ষরেখার উপর যে রেখাটা লম্ব হয় সেটাকে বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এবং অক্ষরেখা এবং দ্বিকাক্ষ রেখা যেটা তার যে ছেদবিন্দু থাকবে সেটাকে আমরা বলবো মূলবিন্দু। আচ্ছা, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলবো, উপকেন্দ্রিক দূরত্ব। এরপর উপকেন্দ্র দিয়ে যদি যে কোনো জ্যা যায়, উপকেন্দ্র দিয়ে গেল, এটা একটা জ্যা, এটাকে বলবো উপকেন্দ্রিক জ্যা, উপকেন্দ্রিক জ্যা। নাম শুনলে বোঝা যায় উপকেন্দ্রিক জ্যা, তার মানে উপকেন্দ্র দিয়েই যাবে এবং পরাবৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করবে। আমরা যে এর সংজ্ঞা জানি সেটাকে আমরা উপকেন্দ্রিক জ্যা বলবো। আর উপকেন্দ্র থেকে এই উপবৃত্তের পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলবো। এখন সেই উপকেন্দ্রিক দূরত্বটা যদি উপকেন্দ্রের উপর লম্ব হয় তাহলে সেটাকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্ব। আবারও বলছি, কোনো জ্যা, উপকেন্দ্রিক জ্যা যদি উপকেন্দ্রের উপর লম্ব হয় তাহলে সেটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব। সেক্ষেত্রে এটাকে আমরা উপকেন্দ্রিক লম্ব বলতে পারি, উপকেন্দ্রিক লম্ব। আমরা এই বিভিন্ন জিনিসগুলোই আমাদের বের করতে হবে, আমরা সেই জিনিসগুলোই একটা একটা করে বের করব এবং কিছু প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। আচ্ছা, উপকেন্দ্রের যে প্রমিত সমীকরণ, অর্থাৎ মূলবিন্দু দিয়ে যায় এমন উপকেন্দ্র, এই শীর্ষবিন্দু আর মূলবিন্দু যদি একই হয়, অর্থাৎ মূলবিন্দু দিয়ে যদি কোনো পরাবৃত্ত যায় তাহলে তার সমীকরণ হবে নাম্বার 1 y square equals to 4ax, নাম্বার 2 y square equals to minus 4ax। যখন মাইনাস নেব তখন জাস্ট এই পাশে ঘুরে যাবে। নাম্বার 3 y square equal x square equals to 4ay, এটা হবে এরকম। নাম্বার 4 x square equals to minus 4ay, এটা হবে এরকম। আমরা চারটা অবস্থা দেখতে পেলাম। এই চারটা হচ্ছে প্রমিত অবস্থা, আদর্শ অবস্থা, অর্থাৎ যখন পরাবৃত্ত মূলবিন্দু দিয়ে যাবে, পরাবৃত্ত যখন মূলবিন্দু দিয়ে যাবে তখন তার চিত্রগুলো হবে এমন, এবং এরকম মূলবিন্দু দিয়ে গেলে চার ধরনের অবস্থা তৈরি হয়। একটা হচ্ছে y square equals to 4ax, y square equals to minus 4ax জাস্ট রিভার্স হয়ে যাবে, x square equals to 4ay এটা উল্টে যাবে, এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে আমরা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, এবং x square equals to minus 4y রিভার্স হয়ে যাবে কিন্তু y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। আচ্ছা, আমরা এই যখন অবস্থা দেখলাম, আমরা দেখব এই প্রবলেম বিভিন্ন অবস্থার এর উপকেন্দ্র কেমন হয়, উপকেন্দ্রিক লম্ব কেমন হয়, উপকেন্দ্রিক দূরত্ব কেমন হয়, শীর্ষবিন্দু কেমন হয়, এরপর দ্বিকাক্ষ কেমন হয় বা অক্ষরেখা কেমন হয়, সেই জিনিসগুলো আলোচনা করব। আমি একটা প্রবলেম সলভ করে দিলেই আপনারা বুঝতে পারবেন। এর উপর যে সমস্ত সূত্রগুলো আছে আমি নোটস দেব একটা, সেই সূত্রগুলো আপনাদেরকে আত্মস্থ করতে হবে এবং এই সূত্রগুলোর ভেরিয়েশনটা ভালো করে খেয়াল করতে হবে, অর্থাৎ কখন কোন মুহূর্তে কিভাবে উপকেন্দ্র চেঞ্জ হয়ে যাচ্ছে, উপকেন্দ্রিক লম্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, বা উপকেন্দ্রিক দূরত্ব ও এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্বিকাক্ষ চেঞ্জ হয়ে যাবে, অক্ষরেখা চেঞ্জ হয়ে যাবে, এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব।
আমরা প্রথমে একটা প্রবলেম সলভ করি। আমি একটু মুছে দিলাম। একটা প্রবলেম লিখব এবং সেই প্রবলেমটা সলভ করলে আশা করি আপনারা আরও ভালো ধারণা পাবেন কিভাবে সলভ করতে হচ্ছে প্রবলেমগুলো পরাবৃত্তের। আমাদের প্রথম চ্যাপ্টার পরাবৃত্ত। প্রবলেম 7y² = 4px। পরাবৃত্তটি যদি 2, 3 বিন্দু দিয়ে যায় তাহলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্ব নিয়ামকের সমীকরণ নির্ণয় করুন। নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা সমাধান যাওয়ার আগে প্রবলেমটা বুঝে নেই। আমাকে একটা পরাবৃত্ত দেওয়া আছে, আমরা বুঝতে পারছি এটার শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু, অর্থাৎ এটা মূলবিন্দুগামী। y² = 4px। পরাবৃত্তটি যদি 2, 3 বিন্দু দিয়ে যায়, আমরা জানি কোনো একটা বক্ররেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দু দিয়ে ওই বক্ররেখাকে স্যাটিসফাই করা যাবে, সিদ্ধ করা যাবে, অর্থাৎ ডানপক্ষ বামপক্ষ সমান হয়, আমরা যেটা জানি। তাহলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক, নাম্বার 1, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এবং উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের সমীকরণ বের করতে হবে। আমাদের 4টা জিনিস বের করতে হবে। আমি শুরু করলাম। প্রদত্ত পরাবৃত্ত হচ্ছে y² = 4px, এটা নাম্বার 1 দিলাম, যা 2, 3 বিন্দুগামী। আমাদের প্রশ্নেই বলে দেওয়া হচ্ছে এই পরাবৃত্তটা 2, 3 বিন্দু দিয়ে যায়, সুতরাং তাহলে এই বিন্দুটি স্যাটিসফাই হবে। এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। 3² 4p, x হচ্ছে 2, 9 আর 4 দুগুণে 8p। therefore p = 9/8। আমরা p এর ভ্যালু পেলাম 9/8। সরি একটা ভুল হয়েছে, এখানে 7 হবে, 7y²। তাহলে এখানে হবে 7, এখানে হবে 9, 7 × 9। আমি এটা ভুল তুলেছি, এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 3, এটা ভুলের কারণে হয়েছে। তাহলে এখানে 3 দুগুণে 6। তাহলে আমরা p পাবো, এখানে 3, 3 কাটা যাবে, তাহলে 21/2, 21/2। আমরা p এর ভ্যালু পেলাম 21/2। therefore আমরা পরাবৃত্তটা পাবো 7y², 3, 21/2 x। এটাকে যদি একটু রিভাইজ করে নেই, 7 উভয় পক্ষে যদি চলে যায় তাহলে y² থাকে 3, 3 আর 3 যদি গুণ করি হয় 9 আর 2 x, 9/2 x। এটাকে আমরা এভাবে লিখতে পারি y²। আচ্ছা, এখানে যদি আমরা 4 নিই তাহলে নিচেও 4 নিতে হবে,
তাহলে 8 হয়ে যাবে এক্স। এটাকে দিলাম আমরা নাম্বার 2। এই লাইনটা আমি আবারও বলছি, এটাকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই আকারে নিয়ে যাব। এই জন্য আমরা করলাম কি, নিচে 4 দিয়ে গুণ করেছি, উপরে 4 নিয়েছি। তাহলে 4 দিয়ে যদি 2কে গুণ করি হয় 8, আর উপরে 4 থাকলো, তাহলে 4 9 8 এক্স। এখন 2 নং কে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে তুলনা করে পাই। আমরা যদি তুলনা করি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 9/8 এক্স এবং ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে, তাহলে 4 আর 4 এক্স আর এক্স থাকবে, তাহলে এর ভ্যালু হবে আমরা পাবো 9/8। আমরা এর ভ্যালু পেলাম 9/8। এখন আমাদের 4টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব, নিয়ামকের সমীকরণ। এই 4টা জিনিস বের করতে হবে। আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর উপকেন্দ্র হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক a0। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0। যেখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে বা এর ভ্যালু হচ্ছে কত, 9/8 0। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। এরপর আসবে নাম্বার 2, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। দৈর্ঘ্য যেহেতু পজিটিভ, এজন্য আমরা 4a কে মডুলাস দিলাম 4a। তাহলে এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই 4 9/8, তাহলে 9/2 একক। এটা আমরা পেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি একটু উপরে মুছে দিচ্ছি। এরপর ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি x ইকুয়ালস টু a, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই যদি পরাবৃত্ত হয় তাহলে তার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়ালস টু a। এক্ষেত্রে আমরা পাই, এর ভ্যালু পাই 9/8। এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এরপর আমরা পাবো নিয়ামকের সমীকরণ। নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ আমরা জানি x ইকুয়ালস টু -a। যখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হবে পরাবৃত্ত, তখন আমরা দেখব দ্বিঘাকের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু -a। এক্ষেত্রে আমরা এর ভ্যালু জানি, মাইনাস থাকলো, আর এ হচ্ছে 9/8, দেয়ারফর 8x + 9 ইকুয়ালস টু 0। আমরা জানি উপকেন্দ্রিক লম্ব দ্বিকাক্ষের উপর লম্ব হবে, সেক্ষেত্রে আমরা এটা এভাবে পেলাম। দ্বিকাক্ষের লম্বের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাওয়া গেল, দ্বিকাক্ষের সমীকরণ পাওয়া গেল, তারা প্যারালাল হয়। এজন্য আমরা জানি, সরলরেখায় পড়েছি যে প্যারালাল হলে তাদের এক্স এবং ওয়াই এর সহগ সবসময় সমান থাকবে। এখানে এক্স এর সহগ 8, এখানেও এক্স এর সহগ 8। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তো এইভাবে কিছু প্রবলেম দেওয়া থাকবে আমাদের, যেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আমি আপনাদের একটা নোটস দেব, সেই নোটসে দেখব কিভাবে উপকেন্দ্রিক বিভিন্ন পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বগুলো চেঞ্জ হচ্ছে, উপকেন্দ্রের লম্ব, উপকেন্দ্র, নিয়ামক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো চেঞ্জ হচ্ছে, সেই সংক্রান্ত একটা নোটস আমি আপনাদের দেব। আপনারা বইয়েও যদি দেখতে পাবেন, সূত্রগুলো সুন্দর করে
আহ, চক করে দেওয়া আছে আপনাদেরকে, সেই সূত্রগুলো আপনারা আত্মস্থ করবেন এবং চিত্রের সাথে মিলিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আমি আশা করি আজকে আপনাদের মৌলিক বিষয়গুলো বোঝাতে পেরেছি। নেক্সট দিন আমরা আরও কিছু ফর্মুলা দিয়ে আরও প্রবলেমগুলো শেষ করব এবং আমাদের সম্ভবত পরাবৃত্তে আর 2টা ক্লাস লাগবে, এরপর আমরা উপবৃত্ত স্টার্ট করব। উপবৃত্ত আমাদের 3-4টা ক্লাস লাগবে, এরপর আমরা অধিবৃত্ত স্টার্ট করব, সেখানেও আমাদের 3-4টা ক্লাসের বেশি লাগবে না। তো আজকে এ পর্যন্ত থাকুক, আপনারা বাসায় একটু পড়বেন, পরাবৃত্ত ভালো করে চিত্রগুলো দেখবেন এবং সূত্রগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।